যার অর্থ নাই, মানে টাকা পয়সা নাই, সে কিন্তু সব কাজই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মানে চাল চুরি করে পরে প্রতি রবিবারে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম। শুটিং করতে গিয়ে কোনো নায়িকার প্রেমে পড়েছেন কি? যে কোনো একটা কন্টেন্ট যখন করি, যে এই কন্টেন্টটার ভিতরে যদি আমি অভিনয় করি, আমি মনে করি যে এই কন্টেন্টটা বিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স আসবে। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এমন একজন মানুষ আমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছে, যে এক কথায় একজন স্বপ্নবাজ মানুষ, যে শুধু স্বপ্নবাজি নয়, নিজের স্বপ্ন পূরণ করতে দিন রাত পরিশ্রম করে এসেছেন, সফলতার একটা প্ল্যাটফর্ম নিজে দাঁড় করেছেন। তেমন একজন মানুষ রুবেল হাওলাদার। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনার অনুষ্ঠানে আসতে পেরে আমি মানে অনেকটা হ্যাপি আর কি। আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সুদূর থেকে আমাদের স্টুডিওতে আসছেন। অনেকটা রোদ বৃষ্টি অপেক্ষা করেই আজকে দিনটা খুবই ভালো ছিল, আবহাওয়াটা একটু ভালো ছিল। তো প্রথমেই একটা বিষয় আপনার কাছে জানতে চাবো, আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পেয়েছেন। তো এই সফলতার পেছনে গল্পটাই আজকে আমরা জানতে চাবো। প্রথমে কিভাবে শুরু করেছিলেন মিডিয়ার যাত্রাটা? আসলে আমি ফার্স্ট টাইম যখন কাজ করি, তো মানে একদম মানে প্রথম যখন আমি আসলে ঢাকা আসার পরে আমি চলচ্চিত্রে কাজ করি। তো চলচ্চিত্র কাজ করি, ওখান থেকেই মানে যখন সিটি ক্যাসেট বাজার আর কি চলে, তখন বিভিন্ন সিঙ্গারদের বা বিভিন্ন শিল্পীদের যে অডিও ক্যাসেট হয়, ওখান থেকে ভিডিও করে, মানে ভিডিও সময় আপনার সিটি ক্যাসেট ছিল, যাই হোক। তো ওই সময় বিভিন্ন ক্যাসেটে ভিডিও নির্মাতা হিসেবে কাজ করেছি, ভিডিও নির্মাতা হিসেবে। তো তখন আস্তে আস্তে কাজ করতাম, বিভিন্ন কোম্পানিতে যেতাম, কাজ নিতাম, হয়তো কোনো কোম্পানি দিত না কাজ, ওই একটু বলাবান কী কাজ করবে, বা বড় কোনো কাজ হইলে যে না আসলে আর হবে না, মানে এই ধরনের আসলে মানে কোম্পানিরা মানে অবহেলা করতো এক সময়। তো যে সময় একটু ভালো কাজ করতে, মানে ভালো ভালো কাজ, ভালো ভালো অ্যাক্টর দিয়ে কাজ করা মানে শুরু করলাম। এই আবার আমাদের সিটি বাজারটা অলরেডি ডিভিডি চলে আসলো, বিভিন্ন প্ল্যাটফর্ম চলে আসলো, যার কারণে আমাদের মোবাইল সেট চলে আসলো, যার কারণে টোটালটাই আর কি মানে সবাই মানে কাজ করে দিল। জি, যেমন গান পাইরেসিটা বেশি হইতো ওই সময়টায়, বিভিন্ন মানে জায়গায় জায়গায় দেখবেন টোন দোকান থাকতো, গান বাজতো, আর ওই সব জায়গায় হয়তো আপনার পাইরেসি, মোবাইলের আপনার মেমোরিতে গান ঢুকে সবাই ওইভাবে দেখতো। তাহলে এই পরে মিডিয়ার অবস্থাটা খুব খারাপ অবস্থায় চলে যায়, কিন্তু তারপরে আমি মিডিয়াতে হাল ছাড়ি না, যে না দেখি কোনো সময় একটা ভালো কিছু আসবে বা ভালো কিছু হবে। তো ওই সময়টা করে যেমন কাজ থাকতো না, বাসায় পড়ে থাকতাম, ভালো লাগতো না, এমনি হাঁটাচলা করতাম। ওই সময়টা দেখা গেল আমি যেমন বাংলা মিশনে বলেছি, যেমন এসএটিভিতে বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছে, যেগুলো বলেছি যে সময় আসলে খাবারের টাকা পর্যন্ত উপার্জন করতে মানে খুব কষ্ট হয়ে যেত। জি, খুবই কষ্ট হয়ে যেত। এক কথায় যে আপনি সংগ্রাম করে আজ এই পর্যন্ত এসেছে। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি সেই সিডি যুগে কাজ করতেন, তখন থেকে আপনার যাত্রাটা শুরু। তো সিডি যুগ এবং বর্তমান যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলা, তো এই দুটার মধ্যে আপনার সুফল কোনটা? আপনার কোনটাকে মনে হচ্ছে যে না, এই বিষয়টা সোশ্যাল মিডিয়াটা ভালো আগের থেকে, নাকি সেই আগের যে সিডি যুগটা ছিল সেটা আপনার কাছে ভালো মনে হয়? না ওই সময় তো আসলে ডিজিটাল ছিল না, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন আমরা মোবাইলের ভিতরে সব কিছু দেখতে পারতেছি। আর ওই সময় সিডি কিনে নিয়ে বাজারে দিয়ে গান বাজাতে হতো, আর এখন আমরা চাইলে আবার কোন গানটা প্লে করবো, সাথে সাথে আমরা প্লে করতে পারতেছি, সার্চ দিয়ে দেখতেছি যে এই গানটা আমরা দেখবো বা শুনবো। ওই সময় তো জাস্ট খালি দেখা গেলে বাটন ফোন চলে আসলো প্রথমে, তারপর মেমোরি শুরু হলো, তারপর এলো অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, তো এখন তো মনে করেন যে আমরা যে কোনো কিছু হাতের মুঠার ভিতরে পাইতেছি। আগে যেমন আমরা সিনেমা দেখতে হলে যাইতাম, কিন্তু এখন তো আমরা হলে যাই না। এখন দেখা গেলো এই সিনেমাটা দেখতে হবে, পুরনো সিনেমা, তাহলে আমরা বের করে দেখি সাথে সাথে। এখন আবার দেখা গেলো আমরা এলইডিতে দেখতে পারতেছি, নেটের লাইন লেগে, যেগুলো স্মার্ট টেলিভিশন, ওখানে দেখতে পারতেছি। তো তো এই কারণে আমাদের পুরান মুভিগুলো কিন্তু এখন সিনেমা হলে চলে না। জি, যার কারণে নতুন মুভি আসলে হয়তো দেখে, যেগুলো আগে দেখা নতুন হিরো যদি একদম মানে একটা পরিচালক যখন একটা মানে একটা নর্মাল একটা ছেলেকেও যদি হিরো বানায় তারা করে, তো তাও হয়তো অন্তত হলে লোক যাইতো। শুক্র শনিবার অন্তত গার্মেন্টস বন্ধ থাকলে, বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকলে অন্তত লোক যাইতো। এখন দেখেন ভালো ভালো হিরোরাই সিনেমা করতেছে, তাদের সিনেমা মানে 2 দিন 1 দিন চলে আর চলতেছে না। জি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আপনি সুফল সম্পর্কে বললেন। তো সোশ্যাল মিডিয়ার তো কিছু ক্ষতিকর দিকও আছে। হ্যাঁ, ক্ষতিকর দিক। তো আপনি সেই ক্ষতিকর দিকগুলা কি কি মনে করতেছেন?
ক্ষতিকর দিকগুলো আমি মনে করতেছি কিছু কিছু বিষয় এখন আসলে আমরা যখন প্রথম যা ইউটিউবে এখন যে মানে যেভাবে পেজে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছে যেমন এরকম কিন্তু ইউটিউবেও আপলোড একসময় প্রচুর পরিমাণে আপলোড ইউটিউবের জন্য করা হয়েছে এবং আমরা করছি যেটা আমরা সফলতা যেখান থেকে আসতো ইউটিউব আমার সফলতা তো ইউটিউব থেকে। তো সেখান থেকে বলতে যে আমরা ইউটিউবে আমরা আপলোড করতাম প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতাম আর প্রতিদিন শুটিং করতাম, দেখা গেলো আমরা এই যে আজকে ইন্টারভিউতে যাবো সেই সময়টা পাইতাম না। হ্যাঁ, কারণ প্রতিদিন শুটিং থাকতো, দেখা গেলো আমার গা জ্বর কাঁপতেছে কিন্তু আমার শিডিউল দেওয়া, কিন্তু কিছু কিছু করার নাই, আমার শুটিং করতে হইতেছে, পরিচালনা করতে হইতেছে, আবার অভিনয় করতে হইতেছে, হ্যাঁ মানে বিভিন্ন দেখাশোনা করতে হইতেছে, মানে সবকিছুই আমার হ্যান্ডেল করতে হইতেছে, আবার নিজের চ্যালেঞ্জগুলো নিজে দেখতাম, মানে আগের থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। হ্যাঁ, বেশি পরিশ্রম করতে হইতেছে। কিন্তু এখন যখন আমাদের ইউটিউবে থেকে যে আর্নিংটা আমাদের দিত আগে, তো ওই পরিমাণ আমরা আর্নিং পাচ্ছি না, আর যে পরিমাণ আমাদের যে ভিউটা পাইতাম, হ্যাঁ যেমন ইউটিউবে এটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার একেবারে ব্যক্তিগত ইস্যুগুলো আপনার তুলে ধরে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার প্রশ্নটা ছিল যে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিকগুলা, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আসার পরে কিন্তু বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে যে সিডি বাজারটা ছিল, যে যখন থেকে আপনাদের যাত্রাটা শুরু, তখন কিন্তু দেখা গেলো যে বাচ্চারা কিন্তু মোবাইল কী জিনিস সেটা বুঝতো না এবং তারা কিন্তু ভিডিও দেখার প্রতিও এতটা আসক্ত ছিল না। যখন বাসায় সিডি প্লে করা হতো, টিভি প্লে করা হতো, তখন টেলিভিশনে আপনারা দেখতো। আর এখন কিন্তু হাতে হাতে মোবাইল থাকাতে বাচ্চারা আসক্ত হচ্ছে। তো এরকম আরো কিছু ক্ষতিকর দিকগুলো আমি আপনাকে তুলে ধরছি। ক্ষতিকর দিকগুলো হচ্ছে কি, যেমন আমারই কিছু কাছের যেটা ভাই বেড়াতে আছে ওদের বাচ্চাদের দেখতেছি যে হাতে সবসময় মোবাইল থাকে, যেমন ওরা যে কোনো মুহূর্তে গেমস অল টাইম মানে গেমস দেখে এবং বাচ্চারা কার্টুন দেখে। কার্টুন দেখা ঠিক আছে ভালো, কিন্তু একটা মানে টাইম থাকে, কিন্তু এই টাইমগুলো মেনটেন না দেয়, কাঁদতে আছে মা দিয়ে দিল বাচ্চাদের মোবাইল, যে ভাই কার্টুন বের করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ আবার দেখা গেলো এই করতেছে আবার গেমস খেলতে দিয়ে দিতেছে। এগুলো ক্ষতিকর বিষয়, কিন্তু এগুলো বাচ্চাদের মাথার ভিতরে অনেক এফেক্ট পড়ে আমি মনে করি। কিন্তু হ্যাঁ দিক মানে কিছুটা সময় দিক, কিন্তু সারাক্ষণ কিন্তু এখন দেখা গেল পড়াশোনা বাদ দিয়ে কিন্তু ওই মানে মোবাইলের ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে। তারপরে আর এক বিষয় হলো যে যেসব এখন বর্তমানে হয়তো কিস, যেটা মেড ফর কিস যে বিষয়টা থাকে, বাচ্চাদের জন্য আলাদা একটা করা আছে যে সব ভিডিওতে যেতে পারবে না বা আসা বিষয়, হ্যাঁ ইমেল ছাড়া। কিন্তু তারপরেও কিন্তু আপনার কিছু কিছু বিষয় আছে, যেমন এখন ফেসবুকে যেমন ক্ষতিকর বিষয়গুলো যেটা ধরা পড়তেছে আমার চোখে, মানে এটা নিয়ে আমি আরও কয়েকবার কথা বলার চেষ্টা করছি যে ফেসবুকে ভিডিও টান দিলে আসে, ফেসবুকে কিন্তু এখন পর্যন্ত মেড ফর কিসের কোনো একটা মানে অপশন নাই যে ভিডিওটা চলবে না বা আসা বিষয়, এরকম কিন্তু করা হয়নি। যেমন যে কোনো ভিডিও ফেলে হইতেছে, সেটা অশ্লীল ভিডিও হোক আর বিভিন্ন, আর অশ্লীল ভিডিও তো কিছু ধরনের লোক আছে যারা অশ্লীল ভিডিও বানায়। হ্যাঁ, যেমন আমরা ইউটিউবে যখন শুরু করছিলাম, ইউটিউব শুরু করার পর কিছুদিন পরে দেখলাম যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ভালো একটা প্রতিবাদ হয়েছিল, বা কিছু লোক নিয়ে টিভিতে অফিসে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ বা তাদেরকে শাসন করা যতটুকু পরিমাণ করা দরকার করছিল, এবং ভালো আবার সুস্থ দ্বারা বিনোদন চলে আসছিল। হ্যাঁ, আবার কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু সেই সিস্টেমটা আছে এখন বর্তমানে, প্রচুর পরিমাণ অশ্লীল ভিডিও বানাইতেছে, মানে এখন তো যে কোনো জায়গা থেকে ভিডিও করতে পারতেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছে, রিলসে ছাড়তেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছে, ফেসবুকে ছাড়তেছে, এখন এখান থেকে আবার ইনকাম করতেছে। কিন্তু ইনকাম করতেছে ঠিক আছে, কিন্তু একটা ফ্যামিলির সামনে যদি একটা রিলস ভিডিও আসে, একটা বাচ্চাদের সামনে বাবা আর মেয়ে যদি একটা ভিডিও দেখতেছে, হঠাৎ করে রিলস ভিডিও আসে 1.5 সেকেন্ডে বা 5 সেকেন্ডে 10 সেকেন্ডের একটা অশ্লীল ভিডিও, তখন মানে তারা মানে কী করবে, লজ্জা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই দিকটা আমি মনে করবো যে প্রশাসনের খেয়াল নেওয়া উচিত। তো প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো পিছু টান থাকে। তো মিডিয়াতে আপনার প্রবেশ করতে গিয়ে বা মিডিয়াতে আসার পরে এমন কোনো পিছু টান ছিল কিনা আপনার? আসলে পিছু টান বলতে হ্যাঁ অবশ্যই ছিল। অর্থ, যে পরিমাণ আসলে আমরা আসলে অর্থ থাকলে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি, যে কোনো বিষয় সহজ হয়ে যায়। আর যে অর্থ নাই, যার অর্থ নাই মানে টাকা পয়সা নাই, সে কিন্তু সব কাজই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তো ওই রকম বিষয়গুলো হলো যে যেমন আমি আসলে যখন আমি ইউটিউব শুরু করি তখন আমার অতটা পরিমাণ অর্থ নাই। তো ফার্স্ট টাইম আমি দেখা গেলো একটা কোম্পানি কাজ করতেছি, ওখান থেকে আমি 10,000 টাকা পাচ্ছি বা 20,000 টাকা পাচ্ছি, ওই টাকাটা আমি ইনভেস্ট করতেছি আমার নিজের চ্যানেলের জন্য, আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য। দেখা গেলো আমি একটু হিসেব কাজ করতেছি, আর 2-4 জন দরকার হয় আমি নিয়ে নিচ্ছি, ওদের পেমেন্টটা দিচ্ছি, দেখা গেলো 2 দিন কাজ করলাম, আবার ওইগুলো আমি নিজেই এডিট করতাম, নিজে এডিট করে দেখা গেলো সারা রাত ধরে এডিট করতাম, সকালবেলা পাবলিশ করে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, হয়তো ওখান থেকে কিছু ভিউ আসতো, আসলে কিছু আইনিং হতো, আবার মাস শেষে আবার কিছু আইনিং হতো, আবার ওইটা দিয়ে আবার ভিডিও বানাইতাম। তো এইরকম করে করে আজকে মনে করেন আমার যে মানে মিউজিক বাংলা টিভি, যেটা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বলেন, পেজ বলেন, বা
না ফেসবুক পেজ তো পরে আসছে, এগুলো মানে এক একটা করে চ্যানেল আমি মানে অনেকগুলো চ্যানেল দাঁড়া করাইছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে মিডিয়াতে আপনার প্রবেশের ক্ষেত্রে বা মিডিয়াতে আসার পরে আর্থিক পিছুটানটাই আপনার সবচেয়ে বড় পিছুটান ছিল। হ্যাঁ একাধারে আপনি নিজে একজন অভিনেতা, নিজে ভিডিও নির্মাতা এবং নিজেই প্রযোজক, তো এতগুলো বিষয় আপনি একা কিভাবে সামাল দেন? আসলে এক সময় তো মানে কাজের চাপটা মানে যখন ফার্স্ট টাইম তো মনে করেন যে কাজের চাপগুলো একটু কম ছিল, যখন একা 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 একটার পর একটা করতাম। তো এখন আসলে মানে আমার যেমন প্রত্যেকটা বিষয়ের লোক আছে এখন বর্তমানে, যেমন আমার ছোটো ভাই কাজ করতেছে, তারপর আবার স্টাফ আছে প্রায় 7-8 জন স্টাফ আছে, এডিটর আছে, ক্যামেরা সেক্টর আছে, সবাই আলাদা আছে। তো আর প্রযোজকের বিষয়টা তো প্রযোজকের তো এতটা মানে টেনশন থাকতে হয় না, ঠিকানা দিতে হয় ওই সময়টায়। হ্যাঁ শুধু কষ্ট হয় যে অভিনয় করে আবার পরিচালনা করা, এই দুইটা একসাথে করতে কষ্ট হয়ে যায়। কারণ দেখা গেল তো অভিনয় করতেছি আর আবার একটা ডিরেক্ট চেঞ্জ করতে হবে, আবার আর্টিস্টে আমি গল্প শোনাইতেছি যে এই গল্পটা আমরা এখন করবো, দেখো করার পর আর্টিস্টের গল্পটা বুঝাইতেছি, বুঝানোর পর আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে, আবার দেখা গেলো আর্টিস্ট রেডি হয়ে আসে নাই, এই বা আবার মনে করেন যে ডাকাডাকি বা চিল্লাচিল্লি, হ্যাঁ মানে একার উপর চাপ পড়ে যায়। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, সেক্ষেত্রে ওদের কথা তো আমরা সবাই পারি, ওইভাবে একটা করে না মাঝে মধ্যে। হ্যাঁ যেমন একটা ডিরেক্টরে বা ডাকাটা আবার অ্যাক্টর, বেশি মানুষের উপর চাপও দিতে পারি না, কারণ যেহেতু যে একটা কোয়ার্টিস্ট হিসেবে যখন কাজ করবো বা আমার সাথে যারা কলিগ আছে কাজ করলে তো ওইভাবেই তাদেরকে বলতে হয়। জি। তো এই যে প্রথমে শুরুটা করেছিলেন একজন ভিডিও নির্মাতা থেকে, এরপরে আপনার হচ্ছে অভিনয়ে আপনার কেন আপনার প্রবেশ করলেন এবং অনেক অভিনয়ে ঢোকার কারণটা কী ছিল? মানে নিজের ভালো লাগা থেকে, ইচ্ছা থেকে, না অভিমান থেকে? আসলে আমি ফার্স্ট টাইম মানে যখন আমি মানে গ্রাম থেকে আসি শহরে, তখন আমি প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। জি। এত পরিমাণ সিনেমা দেখতাম মানে আমি ইন্টারভিউ দেওয়ার আগেও বলেছি যে মানে চাল চুরি করে পরে প্রতি রবিবার স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম। মানে আমার রবিবার আর বুধবার আমাদের গ্রামে একটা বাজার ছিল, একটা সিনেমা হল ছিল, পায়রা সিনেমা হল। আমাদের মির্জাগঞ্জ সুবিদখিল এলাকাতে একটা পায়রা সিনেমা হল ছিল। তো ওই সিনেমা হলে মানে রবিবার প্রচুর পরিমাণে লোক ভিড় জমতো। তো ওই সময় মানে ওই হাটপাট দিন আমার আর খুঁজে পাওয়া যেত না, মানে প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। ওই থেকে মানে শখ যে মানে সিনেমাতে থাকতো। তো আমার এখানে চাচা কাজ করতো, সুলতান আহমেদ টনি, উনি চলচ্চিত্রে কাজ করতো ছোটোবেলা থেকেই। তো উনি এক সময় জানতাম যে উনি চলচ্চিত্রে কাজ করে, তারপরে ওনার হাত ধরে আমি মানে ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে কিছুদিন পর ওনার সাথে সিনেমার মানে এফবিসিতে যাওয়া আসা করি, ওনার সাথে চলাপরে ওনার ছবি শুটিং চলে, তোরা দেখাশোনা। ওইখান থেকেই মানে ওই সময় অভিনয় করতাম না, জাস্ট দেখতাম বা একসাথেই করতাম। তো তারপরে এসে যায় এবার ওই যে সিটি ক্যাসেটে আমি বললাম যে তাহলে একটু মডেল করুন, একটা অ্যালবাম বানাও, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসলো। পরে ওই অ্যালবামের ভিতরে 10টা গান ছিল, 10টা গানের ভিতরে নিজে অভিনয় করলাম 2টা গানে। তাহলে প্রথম আপনি অভিনেতা হিসেবে আপনার, হ্যাঁ অভিনেতা পরিচালনা দুইটাই, মানে একই সাথে অভিনয় এবং হ্যাঁ ওখান থেকে শুরু আর কি। ওখান থেকে শুরু করে আস্তে 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 অনেক সবই কাজ করতেছে ওখান থেকে আর কি। দর্শক আমরা যাব ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের অতিথিকে নিয়ে। তো আপনি নিজে একজন অভিনেতা হিসেবে নিজেকে 100-র মধ্যে কত মার্ক দিবেন? আসলে অভিনয় এবং পড়াশোনা আমি মনে করি আসলে শেখার কোনো শেষ নেই। জি। তো আমি নিজেকে কত মার্ক দেবো এটা আসলে নিজের বলা ঠিক হবে না। নিজের প্রতি আপনার নিজের কতটুকু কনফিডেন্স আছে? আমার নিজের প্রতি এটুকু কনফিডেন্স আছে যে আমি আসলে অভিনয় করতেছি এবং শিখতে আছি আরও, এবং আল্লাহর রহমতে মানে যতদিন আছি অভিনয়ের সাথে থাকবো এবং এখান থেকে আমি শিখে যাব। এখন হয়তো আমি নিজেকে মার্ক দেবো, হয়তো দেখা গেলো অনেকে মার্ক দেবে না 100-র ভিতরে 150 বা 200। আসলে মার্কটা আসলে নিজের না, এটা আসলে যেমন যখন একজন ভোটে দাঁড়ায় একটা নেতা, তখন কিন্তু দর্শকের ভোটে সে জয় হয়। তো ওই রকম আমি চাচ্ছি এটা আমার দর্শক দিক এই ভোটটা, এটা আমি নিজে আমি ভোট দিব। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস। হ্যাঁ আত্মবিশ্বাস আছে, যে আমার আত্মবিশ্বাস আছে যে নিজের প্রতি, যে আমি যে কোনো একটা কন্টেন্ট যখন করি, যে এই কন্টেন্টটার ভিতরে যদি আমি অভিনয় করি, আমি মনে করি যে এই কন্টেন্টটা বিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স আসবে ইনশাল্লাহ। হ্যাঁ এটুকুই থাকে যে আমার এবং পাবলিক বা দর্শকরা আমার কোন অভিনয়গুলো পছন্দ করে। যেমন আমি যে শর্ট ফিল্মগুলো করতেছি, যে এখন ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আমার রুবেল আলাদা সার্চ করলে যে সব ভিডিওগুলো পাচ্ছে দর্শক বা দেখে, আমার যেগুলো ভক্ত আছে, যেমন রাস্তাঘাটে যেভাবে গেলে আরে রুবেল ভাই, হ্যাঁ মানে এটা আসলে সবচেয়ে বড় পাওয়া। মানে এখান থেকে আমার মানে মার্ক চলে আসে যে আমি কত পার্সেন্ট, হয়তো 10% হলে 20% হলে বা 100-200% হতে পারি। হ্যাঁ এটা মেইন হচ্ছে, এটা হলে দর্শক দিবে, এটা আমি আসলে এটা কিছুই না।
আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে আপনাকে কি কেউ কখনো প্রেমের প্রপোজ করেছে কিনা? হ্যাঁ, করেছে। আসলে এটা আমি একসময় বাড়ি থেকে আসতেছি, তো গ্রামের বাড়ি থেকে আসতেছিলাম। তো আইসা মনে করেন যে আমি আপনার সায়দাবাদ নামছি গাড়ি দেখছি, দেখার পরে মানে হঠাৎ করে দুইটা মেয়ে, ওর বাবা ছিল মনে হয় সাথে সম্ভবত। তো এর ভিতরে বলছে এই এর না ওই শর্ট ফিল্মে দেখছি, এর না ওই ভিডিওদের ভিতরে দেখছি, ভিডিও তো খুব ভালো লাগে। হ্যাঁ, কয়ে আইসা মানে একটা সেলফি তোলো, সেলফির পরে আপনার কি মানে গার্লফ্রেন্ড আছে? কেন? কারণ আজকে সেলফিটা যে তুললাম, তো আপনার জানলে সে তো দেখলে বাইক করলে কোনো সময় যদি আমরা সারি তখন তো বলবে যা পরিচিত, তখন পরিচয় দেন যদি ভাবে আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমি না কেন সে এগুলো ভাববে, তো পাবলিক হিসেবে বা ফ্রেন্ডস হিসেবে তো তুলতেই পারো, এটা কোনো বিষয় না। হ্যাঁ, কারণ না গার্লফ্রেন্ড না, তাহলে আমি তাহলে প্রেমের অফার দিয়ে আপনি তাহলে আমার অ্যাকসেপ্ট করেন। আমি এটা কোনো কথা হলো নাকি? যাক, খুব মজার ঘটনা ছিল। আপনি নিজে কখনো শুটিং করতে গিয়ে কোনো নায়িকার প্রেমে পড়েছেন কিনা? শুটিং করতে গিয়ে নায়িকার প্রেমে আসলে প্রেমে পড়াটা শুটিং করাটার প্রবর্তন ভাবি, মানে এটা হলো আমার মানে যে কাজটা আমার কাজ ভাবি, এটা আসলে ওই সময়টা মানে এই ধরনের আমার কোনো ফিলিংস আসে না, যেটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, ক্যামেরার বাইরে হয়তো কেউ ভালো লাগলে বা এগুলো ওইভাবে প্রপোজ করি বা তার সাথে আমার রিলেশন হতেই পারে। হ্যাঁ, বা রিলেশন থাকতে পারে, একটা হিরোইনের সাথে রিলেশন থাকতেই পারে। আর সেক্ষেত্রে হয়তো বন্ধুত্ব থাকে, অনেকের সাথে আছে বন্ধুত্ব আছে, কেউ সাথে রিলেশন আছে, মানে এরকম বিষয় তো শুধু আমি না, এটা সবার ক্ষেত্রে হতে পারে। একটা ডিরেক্টর তো একটা নায়িকাকে প্রপোজ করতে পারে, নায়িকার সাথে ডিরেক্টরের সম্পর্ক থাকতে পারে, এরকম অনেক বিষয় থাকে। বুঝছি যে, তো আপনার বাস্তব জীবন এবং অভিনয় জীবন দুটার মধ্যে পার্থক্য কি? আসলে দুটাই আলাদা আলাদা। বাস্তব জীবনে আসলে সবার সাথে যেভাবে আমরা চলাফেরা করি, আর অভিনয় জীবনটা তো ক্যামেরার সামনে, সেটা শুধু অভিনয়। হ্যাঁ, অভিনয় দিয়েও আমাদের মানে বাস্তবকে মানে ফুটিয়ে তুলতে হয়। হ্যাঁ, এবং বাস্তবের সাথে আমার মিশে যেতে হয়, মানে অভিনয়টা যেন ভালো, মানে আমাদের ফ্রেন্ডস বা দর্শকদের যেন ভালো লাগে। হ্যাঁ, কারণ ক্যামেরার সামনে যেটা আমি অভিনয় করে দেখাতে পারবো, কিন্তু বাস্তব জিনিস সেটা আমি করতে পারবো না। হ্যাঁ, কারণ বাস্তবের তুলনায় অভিনয় জীবনটাকে অনেক আলাদা দেখতে হয়। সোশ্যাল মিডিয়ায় যারা নতুন কাজ করতেছে, তো আপনি একজন নিজে সফল একজন ব্যক্তিত্ব হিসেবে, সোশ্যাল মিডিয়ার একজন সফল ব্যক্তিত্ব হিসেবে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? তাদের জন্য একটাই মেসেজ যে আসলে যে কোনো বিষয় আমি কাজ করতেছি, যে কোনো কাজে আপনি ওইটার ভিতরে লালন পালন করুন, এক সময় দেখবেন ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আজকে এই কাজটা করতেছেন আর আমার তো হইতেছে না বা পারতেছি না অভিনয় করতে বা সম্ভব না, না না বলতে কোনো কিছু নাই, আমার সম্ভব করতে হবে। দেখবেন আপনি আজকে পারলেন না, কালকে পারবেন, কালকে পারবেন না, পরশু দিন পারবেন। দেখুন এক সময় আপনার সফলতা আসবেই, ইনশাল্লাহ আসবি। যেমন হ্যাঁ, আমি সত্যি কথা বলতে গিয়ে আমি বাড়ি থেকে তো আমার বাবা মা বা কেউ বলতে আমার 5টা টাকা দিয়ে হেল্প করে নেয় বা ই করে না, আমি নিজের দক্ষতা দিয়ে নিজের কষ্ট করে বা এই জায়গায় তৈরি হয়েছে। আজকে আমার কাছে আমার অনেকগুলো চ্যানেল আছে, আজকে ইউটিউব চ্যানেল আছে, আমি নিজে অভিনয় করি আমার চ্যানেলে, আমার বাইরে কাজ করতে হইতেছে না। হ্যাঁ, নিজের মতো নিজে কাজ করতে পারতেছি। কেন? এটা তো আমার চেষ্টা, মেইন হচ্ছে চেষ্টা যে করবে তার সফলতা আসবে একদিন। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে গেলে কি কি অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে যদি আপনার শিক্ষকতা যোগ্যতা থাকে তাহলে সবচেয়ে বেটার, কারণ তাহলে আপনি যে কোনো মেসেজ দেখতে পারতেছেন এবং আপনি এখন বর্তমানে ইউটিউবে যে কোনো টিউটোরিয়াল থেকে আপনি দেখতে পারতেছেন যে কীভাবে ইউটিউব থেকে আয় করে, কীভাবে ফেসবুক পেজ থেকে আয় করে, ফেসবুক পেজটাকে কীভাবে মনিটেশন করে, কীভাবে ইউটিউব থেকে মনিটেশন করে, এগুলো আপনার মানে অল্প সময়ের ভিতরে বের করে ফেলতেছেন না। আপনার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমাকে বলতে কি ওকে আপনার একটা ফ্রেন্ড সে ইউটিউবার, অনেক বড় ইউটিউবার, আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন না, দরকার নাই। আপনি সব কিছু পাইতেছেন ফেসবুকে, আপনি ইউটিউবে সার্চ দেন যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করে, ফেসবুক থেকে কীভাবে ইনকাম করে। হ্যাঁ, আপনি নিজে বাইর করে ওটা মানে আপনি নিজেই কাজ করুন, দেখবেন আপনি ওটা আপনার মোস্ট হয়ে যাবে এবং আপনার আরেকজনের মনে করেন যায় পায়ে ধরতে হবে না, আরেকজনের করে দোষ আমার এই কাজটা করে দিতে দেবে এটা বলতে হবে না। আপনি কী করতেছেন, আমি নিজে করতে পারতেছেন। আর হ্যাঁ, যাদের দেখা গেল আমি শিক্ষাগত যোগ্যতা নাই বা আমি তারপর আমার শখ অভিনয় করার বা অনেকেই আছে এরকম, আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক হিট আর্টিস্ট আছে যারা মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আর্টিস্ট আছে যাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই বা পড়াশোনা জানে না, কিন্তু তারা অনেক বড় মানে আপনার ইউটিউবার, বড় কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, হয়তো তাদের পাশে এমন কেউ আছে যে তাদেরকে হেল্প করে। হ্যাঁ, তখনই আপনার হেল্প নিতে হবে, যখন আপনি যে জিনিসটা জানবেন না তার অন্যজনের কাছ থেকে হেল্প আপনার নিতে হবে।
অনেকেই সোশ্যাল মিডিয়াটাকে মনে করে যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, সেই লক্ষ্যে তারা এখানে টাকা লগ্নি করে। তো পরবর্তীতে তারা দেখা গেল যে ভালো রেজাল্ট পাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে এমনটা হওয়ার কারণটা কি মনে করেন? তাদের ক্ষেত্রে কারণটা হলো আমি বলি, তারা দেখা গেল কি আমরা একটা ইউনিটের ভিতরে কিন্তু 20 থেকে 25 জন লোক মানে কাজ করে। জি। তো সেই ক্ষেত্রে আমার সেই লোকগুলো, যেমন আমি এখন আর্টিস্ট দরকার, ভাইরাল আর্টিস্ট কারা আছে তাদেরকে দিয়ে আমার কাজ করাতে হবে, বা যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় কাজ করে অ্যাক্টিভ, যেসব আর্টিস্টগুলো পাবলিক পছন্দ করে, পাবলিক দেখে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। এখন আমি এমন কাউকে কাজ করলাম, আমার টাকা ঠিকই আমার ক্যামেরাম্যানকে টাকা দিতে হবে, ডিরেক্টরকে টাকা দিতে হবে, আর্টিস্টদের টাকা দিতে হবে। তো এমন কিছু টাকা মানে কাজ করলাম যার কারণে মনে করেন যে আমার এগুলো ভিউ হইলো না। তাহলে আপনার টোটাল টাকাটাই লস। কিছুদিন পরে আপনার ওই দেখা গেল 2 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, ওই টাকাটাই মনে করেন আপনি আবার ওই টাকাটা ওই ফালাই দিলেন, মানে ফালাই দিলেন কি, ওই যে জলে ফালাই দিলেন। হ্যাঁ, এমন কোনো আর্টিস্ট দিয়ে কাজ করেন, এমন কোনো ভালো অ্যাক্টর দিয়ে কাজ করেন, ভালো ডিরেক্টর দিয়ে কাজ করেন, ভালো দিয়ে কাজ করেন, দেখবেন আপনার সফলতা আসবে। হ্যাঁ, নতুনরাও কাজ করবে না তা না। তা 5টা নতুন আর্টিস্টের সাথে 2 জন নামের 5জন পুরোনো আর্টিস্টের সাথে 2 জন নতুন আর্টিস্ট দেন। হ্যাঁ, বা যারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে অভিজ্ঞ, তাকে দিয়ে কাজ করলে কোনো লস হবে না আশা করি। কারণ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা একদম সহজ, যেটা আগে ছিল না এতটা সহজ। যেমন আগে আপনি হাতে মানে গুনতে পারতেন যে মানে আপনার থাকতো যে এতজন কাজ করে, কিন্তু এখন তো মানে আপনার ঘরে ঘরে ইউটিউবার আছে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার আছে। জি। আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় মেসেজমূলক অর্থাৎ শিক্ষণীয় ভিডিও দেখে থাকি, পাশাপাশি আপনার কিছু সামাজিক এবং রাষ্ট্রীয় ইস্যুকে তৈরি করে তারা আপনার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আপনার, সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয়ে আপনার কি মন্তব্য? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন, আমরা আসলে সোশ্যাল মিডিয়াকে আমরা সুস্থ ধারার বিনোদন হিসাবে, বা আমরা এখান থেকে খবর বা নিউজ বিভিন্ন আমরা কিছু এখান থেকে দেখতে পাই বা শুনতে পাই। তো এটারে আমরা মানে কোনো বাজে ধরনের কোনো ভিডিও বা বাজে ধরনের কথা, উল্টাপাল্টা কথা বইলা মানুষের ভিতরে মানে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি কইরা, ঝগড়া সৃষ্টি কইরা, যেমন এমন একটা কথা বললো, একজনকে ছোট করে কথা বললো, যার কারণে তার আর 5টা বন্ধু বান্ধবের কারণে সে মানুষের কাছে ছোট হয়ে গেল গা। জি। হ্যাঁ, এবারে আমি দেখা গেলো আপনি এখানে আছেন, আমি আপনার নিয়ে একটা কথা বললাম, যার কারণে যেটা আপনি ছোট হয়ে গেলেন। এমন কোনো কাজ করা উচিত না। যেমন আজকে আমি হ্যাঁ, আপনি বলেন, আপনি একজনের সামনে কথা বলেন, কেন একটা ক্যামেরা, এটা হচ্ছে সারা জীবন থেকে যাবে। যখন সারা জীবন থেকে যাবে, সে দেখবে তার ভিতরে কিন্তু কষ্ট লেগে থাকবে, যে এটার কিন্তু একদিন না একদিন তার ভিতরে সেও সুযোগ পাবে। তো এইসব কাজ আমাদের না করাটাই বেটার। আমি মনে করি যে খারাপ দিকগুলো বা ভালো দিকগুলো তুলে ধরেন, খারাপ দিকগুলো না তুলে এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনারা যখন যেটা করবেন, মানে এটা আসলে মেনে নিতে হবে এরকম বিষয় না। এগুলো আসলে পুলিশেরও এগুলো দেখা উচিত। শিক্ষণীয় বিষয়গুলা নিয়েও কাজ করে টাকা ইনকাম করা যায়, এবং অপপ্রচার চালিয়েও সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায়। 2টা পন্থাই অবলম্বন করা যায়। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনাদের কন্টেন্টগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো ফুটে ওঠে। আবার এমনও আছে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের কন্টেন্ট থেকে অপপ্রচার আপনার ছড়িয়ে যাচ্ছে। তো 2টা ভাবেই কিন্তু টাকা ইনকামের সুযোগ আছে সোশ্যাল মিডিয়া থেকে। হ্যাঁ, তো আপনার কাছে কোনটা মনে হয় যে সহজ পদ্ধতি কোনটা? 2টার মধ্যে কোন বিষয়টা নিয়ে কাজ করলে পরে দ্রুত সময়ের মধ্যে টাকা ইনকাম করা যাবে, প্রতিষ্ঠিত হওয়া যাবে? আমি মনে করি শিক্ষণীয় বিষয়গুলো দেখবেন যে ভালো ভালো যারা শিক্ষিত লোক তারা শেয়ার করে, ফেসবুকে শেয়ার করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, তাদের যারা ইউজ করে মেলের মাধ্যমে শেয়ার করে, কমেন্টস করে, তাহলে এটা দ্রুত আপনার ছড়াই যায়। আর যখন যেগুলো মনে করেন যে আপনার অশিক্ষণীয় বা আপনার যেগুলো বাজে ধরনের এগুলো হ্যাঁ দেখে, কিছু সংখ্যক লোকে দেখে বা শিখে, এগুলো মানে আপনার চিরজীবনের জন্য না। দেখা গেলো আপনার এই ইউটিউব চ্যানেল, ফেসবুকে কিছুদিন আসে, কয়দিন পরে দেখা গেলো ওই মানুষের রিপোর্ট করতে করতে এটা শেষ করে দেয়। জি। হ্যাঁ, কিন্তু এগুলো করে লাভ নেই। এটা হয়তো আপনি ক্ষণিকের জন্য ইনকাম করতে পারবেন, কিন্তু সারা জীবনের জন্য ইনকাম করতে পারবেন না। এক সময় দেখবেন যে দেখা গেলো আপনার দেখা গেলো একটা পুলিশে দেখলো বা অন্য দেখলো, একজন একটা মামলা করে দিল, আপনার নিজের ক্ষতি। কেন ভাই? আমরা ভালো কিছু করে আমরা আগাই। যারা দর্শক যারা দেখতেছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের আজকের অতিথি তিনি কিন্তু তার সফলতা কিন্তু তার কন্টেন্ট দিয়ে কিন্তু পেয়েছেন।
তিনি কিন্তু একাধারে একজন নির্মাতা এবং নিজে অভিনেতা এবং নিজেই প্রডিউসার। সব কিছু মিলিয়ে কিন্তু তার সফলতার স্থানটা তিনি দাঁড় করে নিতে পেরেছে শুধুমাত্র তার কর্মদক্ষতার কারণে এবং পরিশ্রমের কারণে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রতি অবশ্যই একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে ভালো কিছু দিয়েও অর্থ উপার্জন করা যায়, আবার সামাজিক যে ব্যাধি আছে, যে সোশ্যাল মিডিয়ার যে অপপ্রচার আছে সেটা করেও যায়, কিন্তু স্থায়ী হচ্ছে তার মতো যারা মেসেজমূলক যে ভিডিওগুলো তৈরি করে সেটাই কিন্তু স্থায়ী থেকে যাবে এবং আছে, ভবিষ্যতেও থাকবে। তো তাদের কাছে মেসেজ থাকবে এটাই, আপনারা শিক্ষণীয় ভিডিও বানান যেটা থেকে সমাজ, রাষ্ট্র এবং সমাজের মানুষ উপকৃত হবে। এখন আসি আপনার ব্যক্তিগত শুটিং লাইফ নিয়ে। আপনি একজন অভিনেতা, একজন হিরো, যখন আপনি নায়িকার সাথে অভিনয় করেন তখন আপনার আচরণটা কেমন থাকে? না, নায়িকার সাথে অভিনয়ের ক্ষেত্রে যে আচরণটা থাকে, যে মানে যখন আমার মানে গল্পতে যেভাবে থাকে আমি ওইভাবেই করি। আর গল্পতে যদি রোমান্টিক শট থাকে তো রোমান্টিক তখন লাজুক থাকেন নাকি অহংকারী থাকেন নাকি মিশুক থাকেন? না, আসলে যখন আমরা স্ক্রিপ্টটা পড়ি যখন আমরা সবাই মিলে, তখন কিন্তু ওই বিষয় না, ওটা আমরা দুইজনেই মনে করেন যে একটা করে নিই যে তুমি এইটার পরে এই ডায়লগটা দেবে, আমি এইটার পরে দেবো। কাজের উপরে ওই ধরনের থাকে না। হ্যাঁ, যদি অভিনয় ক্ষেত্রে যতটুকু পরিমাণ আমাদের দরকার হয় বা কাছে যাওয়া বা আসা, ওইগুলোই আমরা করে থাকি, কিন্তু এর বাইরে তো কোনো কিছু যায় না। এখন তো ক্যামেরার বাইরে আমরা কোনো কিছু করতে পারছি না। জি, আপনি একজন পরিচালক হিসেবে একজন নায়িকার সাথে আপনার সম্পর্কটা কেমন থাকে? তো হ্যাঁ, খুব ভালো থাকে, কারণ সম্পর্ক ভালো না থাকলে তো তখন তার সাথে আচরণটা কেমন হয় আপনার? হ্যাঁ, খুব সুন্দর আচরণ হয়। কারণ যদি তার সাথে আমার ভালো সম্পর্ক না থাকে, আচরণ ভালো না থাকে, তাহলে অভিনয়টা তো ফুটাই তুলতে পারবো না, বা একটা আর্টিস্টের কাছ থেকে আমি অভিনয়টা তার বের করতে পারবো না। কার কাছ থেকে আমার কাজটা বের করে নিতে হবে, ভালো আচরণ করে বের করতে হবে। একজন প্রযোজক হিসেবে একজন নায়িকার সাথে আপনার সম্পর্কটা, আচরণটা কেমন থাকে? আসলে অন্য প্রযোজকের কথা আমি বলতে পারি না, কিন্তু আমি নিজেরটা বলতে পারি, কারণ নিজে যেহেতু আমি ওদের সাথে খুব ভালো আচরণটা, ভালো মানে সম্পর্কটা হয়। কারণ কি, যেমন অভিনয় করতে সেক্ষেত্রে ভালো একটা সম্পর্ক, পরিচালনা করতে সেক্ষেত্রে একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, প্রযোজক হিসেবে ওরা আমাকে দেখেই না। আমি যে একজন প্রযোজক, আমি নিজেকেও কখনো দাবি করি না যে আমি প্রযোজক। হ্যাঁ, আমি একটা জিনিস দাবি করি, হ্যাঁ আমি ডিরেকশন দিই এবং একজন অভিনেতা, আমার এই দুইটা জিনিস বলতে খুব ভালো লাগে। কিন্তু আমি প্রযোজক হিসেবে আমি এটা আমি ভালোই লাগে না, এবং আমার নিজেকে বলতে কোনো দিন আমি দাবি করি না। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে? দর্শকের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে যে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন, দেখবেন যে বিনোদন পাবেন, এবং দেখবেন আপনার জীবনের সাথেও কিছু কিছু গল্প মিলে গেছে। এবং আমরা অলরেডি বিভিন্ন গল্প করে থাকি, যেসব গল্পতে আপনার বাস্তব জীবনটাই বেশি তুলে ধরি। তো আশা করি আমাদের গল্পগুলো আপনারা দেখবেন। আপনাদের জন্য আমরা গল্প বানাই এবং তৈরি করি। এবং আপনারা যারা আমার এখনও অনেক আমার দর্শক আছে যারা আমাকে ভালোবাসেন, যারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করুন এবং যারা আমার ভিডিও দেখুন সবসময়, তাদের সাথে একটাই কথা থাকবে, আপনারা আমার ভিডিও দেখবেন, আরও আপনারা যতদিন দেখবেন ততদিন আমি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য শুধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।